আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবারের পুরো সপ্তাহের তামামিটা আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে ভারতের ভিসার কি পরিস্থিতি? স্লটের পরিমাণ আগের থেকে বেড়েছে নাকি কমেছে? এবং বেনাপোল দিয়ে ইমিগ্রেশনে কতটা সুবিধা, কতটা অসুবিধা, কি পরিমাণে মানুষ যাওয়া আসা করছে? আর সব মিলিয়ে হচ্ছে এই মুহূর্তে টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা ইত্যাদি সমস্ত ভিসার অবস্থাটা কি, সর্বশেষ অবস্থা। তো প্রথম কথা হচ্ছে যে এই সপ্তাহে মানে স্লটের অবস্থা আগে যেকোনো সময়ের তুলনায় খুব খারাপ। স্লট খুব কম গেছে এবং বেনাপোল দিয়ে যাত্রী যাতায়াত একেবারে কি বলবো, চোখে পড়ার মতো কমেছে। ইতিপূর্বে তো প্রতিদিন অ্যাভারেজে ২,০০০ মানুষ যাওয়া আসা হচ্ছিল। এই সপ্তাহে সেটা ১,১২০০ বা ১৩০০ এরকম গেছে, ১,৫০০ও ছিল না। এর মূল কারণটা হচ্ছে বেনাপোল বর্ডারে প্রচুর পরিমাণে রিফিউজড হচ্ছে। মানে বেনাপোল বর্ডার দিয়ে আপনি ভারত যাবেন, মোটামুটি ভাবে যাদের ভিতরে দুর্বলতা আছে তারা কিন্তু আর যাচ্ছে না। কেন যাচ্ছে না? দেখা যাচ্ছে একজন ব্যক্তি, তার ডাবল এন্ট্রি ভিসা লাগতো, হয়তো বা ইউরোপে এম্বাসি ফেস করবে, যার কারণে সে দেখা যাচ্ছে মেডিকেল ভিসা নিয়েছে। কিন্তু যখন সে জানতে পারছে যে মানে বেনাপোল বর্ডারে প্রচন্ড কড়াকড়ি হচ্ছে, বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো সমস্যা না হলে ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে রীতিমতো এক কথায় বলতে গেলে যে শুদ্ধি পরীক্ষা করে তাদেরকে ঢুকতে দিচ্ছে, যার কারণে কিন্তু বেনাপোল দিয়ে মানুষজন এখন কম যাচ্ছে। এমন ঘটনাও ঘটছে যারা অরিজিনাল রুগী তারাও হয়তো দেখা যাচ্ছে আতঙ্কে উল্টাপাল্টা কথা বলে দিয়েছে, হয়তো ভুল উত্তর দিয়ে ফেলেছে, তাদেরকেও কিন্তু ব্যাক করে দেওয়া হচ্ছে। সবচাইতে বড় মানে কি বলবো, কষ্টের বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সে সত্যিকারের রুগী, সে অ্যাটেন্ডেন্টও আছে তার, বাট অ্যাটেন্ডেন্টকে না নিয়েই তিনি ভারতে যাচ্ছিলেন, কিন্তু তার সাথে অ্যাটেন্ডেন্ট নাই কেন এই উসিলাতেও তাকে ব্যাক পাঠিয়ে দিয়েছে। শুধু ব্যাকই পাঠায়নি, তার পাসপোর্টে একটা অ্যাপ্লাইড সিলও মেরে দিয়েছে। গেল কয়েকদিন আগে এক পাসপোর্টে মানে ১০ বছরের সিল মেরেছে, অর্থাৎ সে আর জীবনও যেতে পারবে না। রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, একজন ভদ্রমহিলা ভারতে যাচ্ছিলেন, তার ওষুধ শেষ হয়ে গেছে। তো যেহেতু অ্যাটেন্ডেন্ট তার একাই যেতে পারবে না, তিনি নিজেই যাচ্ছিলেন বা কলকাতায় ওষুধ কেনার জন্য। তো বেনাপোল ইমিগ্রেশনে তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে আপনি ওষুধ কিনতে যাচ্ছেন, আগামীকালকে আপনাকে ব্যাক করতে হবে। আর যদি আগামীকালকের মধ্যে আপনি ব্যাক না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ্লাইড সিল মারা হবে। তার মানে সিচুয়েশনটা কতটা মানে কনজারভেটিভ বা একেবারে সংকুচিত হয়ে গেছে সেটা বুঝতে হবে। তারপরেও অনেক ভাই বোন পাগলামি করতেছে, ভারতে বেড়াতে যাওয়ার জন্য মেডিকেল ভিসা নিচ্ছে। হ্যাঁ, তারপরে কিন্তু ধরা কাটছে। আর সত্যি কথা আপনাদেরকে বলছি, এই মুহূর্তে ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন কারাগারে প্রচুর বাংলাদেশি কারাবন্দী আছে। কি কারণে জানেন? তারা বৈধভাবে গেছে, অবৈধভাবে না। কিন্তু ওই যে মেডিকেল ভিসা নিয়ে ট্যুর করতেছে, ট্যুর একদম কমপ্লিটলি প্রোহিবিটেড ফর বাংলাদেশ। একজন বাংলাদেশি একদমই ট্যুর করতে পারবে না। আর আমি গত সপ্তাহে কিন্তু একটা গল্প শুনিয়েছিলাম আপনাদেরকে। এক প্রেমিক প্রেমিকা যুগল, তারা তীর্থ ভিসা নিয়ে ভারতে যেতে চেয়েছিল, তারা তীর্থ ভিসা শেষ পর্যন্ত পায়নি। শেষ পর্যন্ত আমার দ্বারস্থ হয়েছিল মেডিকেল ভিসার জন্য। তো ভাই মেডিকেল ভিসা আমি ব্যক্তিগতভাবে একদম তাদেরকে রিফিউজ করেছি যে আপনারা যান। তো এরকম কিন্তু বহুত আছে, দেখা যাচ্ছে যে এই, মানে হানিমুন নিয়ে যাইতে চাই, ঘুরতে যাইতে চাই, ফুর্তি করতে যাইতে চাই, যার কারণে দেখা যাচ্ছে তীর্থ ভিসার জন্য আবেদন করছে, কিন্তু তীর্থ ভিসার যে আবেদনের প্রক্রিয়াটা সেটা যথাযথভাবে তারা ফলো করতেছে না। একটা তীর্থ ভিসায় যাওয়ার জন্য কিন্তু কমপক্ষে এখন ৮-১০ জনের গ্রুপ ছাড়া হচ্ছে না। আর এটার জন্য কিন্তু আপনি নতুন করে কোনো স্লটও নেওয়ার দরকার নেই। এটা শুধু আপনি মন্দিরের একটা সার্টিফিকেট নেবেন, এটা নিয়ে আপনারা হাই কমিশনে সরাসরি যোগাযোগ করলে, মানে ওপেন হাউসের মতো আর কি, যোগাযোগ করলে ওরাই আপনাকে ২-৪ দিনের মধ্যে একটা রিপ্লাই দিবে যে আপনারা আইভ্যাক অমুক সেন্টারে এত নম্বর কাউন্টারে যান, আপনাদের ফাইল জমা দিয়ে আসেন। কোন প্রকার স্লট ছাড়াই কিন্তু ভিসা হচ্ছে। বাট আমরা পাগল হয়ে গেছি, আমরা এগুলো বুঝছি না। ঠিক আছে, আমরা করতেছি কি, দেখা যাচ্ছে এমনও হচ্ছে যে ভার্সিটিতে পড়ে ৮-১০ জনের একটা গ্রুপ, ঠিক আছে, সব ইয়াং যুবক যুবতী, এরাও যাচ্ছে, এরা কিন্তু ধরা খাচ্ছে এবং এদের একটা বড় অংশ কিন্তু তাদেরকে ব্যাক করে দেওয়া হচ্ছে। আর একটা বিষয় বলে, কোনো হিন্দু মুসলিম দেখা দেখি হচ্ছে না। এইরকম হইলে তীর্থ ভিসাতে তো হিন্দুরাই যাচ্ছে, একবারে সোজা সিল মেরে ভাই পাঠিয়ে দিচ্ছে, অ্যাপ্লাইড সিল পড়তেছে। আপনি মনে করছেন যে আপনি হিন্দু, আপনাকে কিছু বলবে না? ভাই কোনো টাইম নাই, ইউ আর দ্য বাংলাদেশি, এটাই হচ্ছে মেন কথা। ঠিক আছে, ওই ইমিগ্রেশনে এখন আর এত কিছু দেখে না, এত আপনাকে ভালোবাসা বা মহব্বত দেখানোর টাইম নাই যে আপনি বাংলাদেশি হিন্দু, আসেন আসেন, আপনার যা ভুল ভাল আছে মাফ করে দেবো।
একদম এগুলো কিন্তু শুনবেন না। আরো একটা গ্রুপ আছে যে গ্রুপটা একদম সম্পূর্ণ শুধু বাংলাদেশি হিন্দুদের, ইনোসেন্ট হিন্দুদের নিয়ে ব্যবসা করতেছে। তারা শুধু বলতেছে যে হ্যাঁ ভারতে গেলে নাগরিকত্ব পাবেন, এই পাবেন সেই পাবেন, আসেন চলে আসেন। অনেকেই কিন্তু মানে সবকিছু ছেড়ে ছুড়ে যাওয়ার চেষ্টা করতেছে এই মুহূর্তে। অথচ আপনারা জানেন এসআইআর চলতেছে, তারপর কি বলতেছে সিএএ চলতেছে, এনআরসি চলতেছে, এত কিছুর ফাঁদে পড়ে কত হিন্দু এই যে মানে নাগরিকত্ব নাই বলে তাদের ডিক্লার দিয়ে দেওয়া হয়েছে। এরা কোথায় যাবে? আপনি হিন্দু হয়ে বাংলাদেশে আছেন, ভাই ভালো আছেন, দয়া করে ওদের দেশে যায় না। হ্যাঁ আমরা জানি সংখ্যালঘু হলে কিছুটা কষ্ট হবে, হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু তারপর একটা কথা মনে রাখবেন, এ দেশটা আমাদের সবার। হুম। সংখ্যালঘুদের কিছু প্রবলেম থাকবেই আসলে, এটা সত্য কথা। ভারতেও যেমন মুসলিমরা এই ধরনের সমস্যা আছে, বাংলাদেশে হিন্দুরা তুলনামূলক কম আছে, আমাদের দেশে দাঙ্গা ফাসাদ গুলো নাই। তবে দয়া করে দেশ ছাড়ার কথা আপনারা চিন্তা করবেন না, এটা হবে আপনাদের জন্য ভুল সিদ্ধান্ত। আমি এরকম কমপক্ষে 50 জন দর্শকের কথা বলতে পারবো যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল শুধুমাত্র ধর্মের টানে, তারা আবার থাকতে না পারে আবার বাংলাদেশে ফেরত এসেছে। গেল কয়েকদিন আগে আমি কক্সবাজার গিয়েছিলাম। কক্সবাজারে এক দোকানদার আমার সাথে শেয়ার করলো, কক্সবাজার আপনারা চিনবেন হয়তো, পারভেজ মার্কেটে এক হিন্দু দোকানদার, আমি দোকানদারের নাম বলতেছি না, সে ভাই দুঃখ প্রকাশ করছিল যে তিনি ভারতে গিয়েছিলেন এবং টানা 2 বছর ছিলেনও, তারপর আর তার পক্ষে থাকা সম্ভব হয়নি, তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তো তিনি খুব দুঃখ প্রকাশ করছিলেন, তিনি মনে করেছিলেন যে তিনি হিন্দু মানুষ, তাকে হয়তো একটা আলাদা সুযোগ সুবিধা দিবে, বাট তিনি কোনো সুযোগ সুবিধা পাননি। বলছে ভাই আমাকে বাংলাদেশি হিসেবেই গণ্য করা হয়েছে। যাই হোক, তিনি এখন মোটামুটি ভালো আছে, তবে তিনি সব সম্পত্তি বিক্রি করেই কিন্তু চলে গিয়েছিল। আবার বেচারা ব্যাক এসেছে, খুব একটা অবস্থা ভালো না, একটা দোকান দিয়ে কোনো রকমে চলতেছে। যে কোনো ভাবে তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। তো ভাই এই হচ্ছে ভিসার অবস্থা। মেডিকেল ভিসার স্লট একদমই কম, টুরিস্ট ভিসা নিয়ে কোনো আপডেট নাই। আর বিজনেস ভিসা যদি আপনার সবকিছু ওকে থাকে আপনি আবেদন করতে পারেন, পাওয়ার সম্ভাবনা 1%। আর স্টুডেন্ট ভিসা, বলবো স্টুডেন্ট ভিসার জন্য আপনি সরাসরি ভাই আপনি ওপেন হাউসে যান। এন্ট্রি এক্সন ভিসার জন্য ওপেন হাউসে যান। সবচেয়ে ভালো জায়গা বা ভালো মাধ্যমটাই হচ্ছে আপনার ওপেন হাউস। ওপেন হাউস ছাড়া যদি আপনি অন্য কোথাও যান এই ধরনের ভিসাগুলো মিলবে না, কারণ এন্ট্রি এক্সন ভিসার স্লট নাই বললেই চলে, স্টুডেন্ট ভিসার স্লট নাই বললেই চলে, এগুলো একদমই নাই। বিজনেস ভিসার স্লট হচ্ছে, হ্যাঁ স্লট দিচ্ছে টুকটাক, কিন্তু এটা ভাই খুব শুদ্ধি পরীক্ষার মধ্য দিয়ে আপনাকে উতরে যাইতে হবে। সুতরাং এটা নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই, আবার নিরাশও হবেন না, যদি আপনার সবকিছু ওকে থাকে আপনি পেয়ে যাবেন। আর বিজনেস ভিসা কিন্তু সবাই পাচ্ছে না, বড় বড় ব্যবসায়ী যারা তারাই সাধারণত পাচ্ছে। এছাড়া কনফারেন্স ভিসা, আসলে নামমাত্র কনফারেন্স ভিসা চলতেছে। আমি আমার একটা পরিচিত গ্রুপকে চিনি যাদের ইন্ডিয়াতে কনফারেন্স হওয়ার কথা ছিল, অর্থাৎ ইন্ডিয়ান একটা কোম্পানিতে তারা বাংলাদেশে চাকরি করে, বাট তারা প্রায় 3 সপ্তাহ টানা ট্রাই করছে, তারপরে কনফারেন্স ভিসা পায় নাই। তাদের কর্পোরেট লেভেল থেকেও যোগাযোগ করা হয়েছিল ইন্ডিয়ান হাই কমিশনে, তারপরে তারা পায় নাই। তো সুতরাং এই মুহূর্তে কিন্তু আপনি এই ধরনের ভিসাও পাবেন না। সো বি কেয়ারফুল। আমার মনে হয় যে আপনাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া উচিত, এবং বেনাপোল দিয়ে যারা ভারত যাচ্ছেন যাওয়ার আগে কয়েকবার চিন্তা করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।